আসসালামু আলাইকুম। পড়ছি মোসাদ ২ বইয়ের ৫ নম্বর পর্ব। আমরা চাই একটা মিগ-21। অপহৃত ইসরায়েলিকে উদ্ধারে মোসাদ প্রধান আইসারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সর্বজনবিদিত। মোসাদে আইসারের স্থলাভিষিক্ত হন মেইর অমিত। তিনি এক বিশেষ ধাঁচের মানুষ। কীরকম? মেইর অমিত দৃঢ়প্রতিজ্ঞ, কখনো কখনো কাঠখোট্টা, হালকা ঝগড়াটে স্বভাবের এবং সিদ্ধান্ত গ্রহণে অটল। মোশে দায়ান একবার বলেছিলেন, আমার সব বন্ধুর মধ্যে মেইর অমিতই সেরা। মেইর অমিতের জীবনযাপন এবং পর্যবেক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতি মোসাদের নেতৃত্বের ধরনই পাল্টে দেয়। আগের মোসাদ প্রধান আইসারের জন্ম রাশিয়ায়, মেইর অমিতের জন্ম ইসরায়েলেই। ইসরায়েল যুদ্ধে মেইর অমিত অংশ নিয়েছিলেন এবং সেনাবাহিনীতে যথারীতি ইউনিফর্ম পরে দীর্ঘদিন চাকরি করে তবেই মোসাদে যোগদান করেন। আইসারদের জেনারেশনে ছিল নিজেকে অন্যের নজরে না আনার প্রবণতা, মুখ বন্ধ রাখা, ষড়যন্ত্র এবং অন্তরালে থাকার মানসিকতা নিয়ে তারা কাজ করতেন। কিন্তু মেইর অমিত সেনাবাহিনীর লোক, অনেক বন্ধু ও সহকর্মী তার, এবং তারা সকলে ধারণা করতেন যে মেইর অমিত কী করতে যাচ্ছেন। ছায়ার পেছনে লুকিয়ে থাকার মানুষ তিনি নন। সাবেক মোসাদ প্রধান আইসারের মধ্যে কারিশমা ও রহস্যপ্রিয়তা ছিল, কিন্তু অমিত ও তার উত্তরসূরিদের মধ্যে প্রকাশ্য নিষ্ঠুরতা ও কর্তৃত্বপরায়ণতা লক্ষণীয়। সামরিক বাহিনীতে থাকার অভিজ্ঞতা এবং ইউনিফর্ম তাদের মধ্যে এমন গুণাবলীর সমাবেশ ঘটিয়েছে। ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধে অমিত আহত হলেও সামরিক বাহিনীতে তিনি বেশ সুনাম কুড়িয়েছিলেন। এলিট বাহিনী গোলানি ব্রিগেডের কমান্ডার অমিত সিনাই ক্যাম্পেইনের সময় অপারেশন চিফ ছিলেন। তার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হওয়া ছিল অবধারিত, কিন্তু প্যারাশুট জাম্পে আহত হয়ে তাকে ১ বছর হাসপাতালে কাটাতে হয়। সামান্য আরোগ্য লাভ করে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে চান। পরে তাকে আমান বাহিনীর প্রধান করা হয়। ১৯৬৩ সালের এপ্রিলে নেল গুরিয়েন তাকে আইসারের স্থলাভিষিক্ত করেন। মোসাদ প্রধান হন মেইর অমিত। মোসাদের প্রধান হিসেবে অমিতের প্রথম দিকের দিনগুলো খুব সহজ ছিল না। ইয়াকেব কারুকাস সহ আইসারের অনেক ঘনিষ্ঠ সহকর্মী অমিতের আচরণে রুষ্ট ছিলেন। তার আকস্মিক মেজাজ দেখানো কিংবা অতিমাত্রায় আত্মপ্রত্যয়ী ভঙ্গি অনেক সিনিয়রদের কাছেই ছিল বিরক্তিকর। অনেকেই চটজলদি পদত্যাগ করলেন, কয়েকজন পদত্যাগে কিছুটা সময় নিলেন। অমিতের নেতৃত্বে মোসাদে পরিবর্তন হতে থাকলো। তবে মেইর অমিতের সঙ্গে আইসারের সম্পর্ক খুব বেশি খারাপ হয়ে পড়ে। ১৯৬৩ সালের বসন্তকালে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে বেন গুরিয়ন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন তারই ঘনিষ্ঠ সহযোগী লেডি অ্যাসকোল। অ্যাসকোলের বেশ কিছু সিদ্ধান্তে তার পূর্বসূরি বিরক্ত হন। এর মধ্যে আইসারকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। গোয়েন্দা বিষয়ক দপ্তরে আইসারকে উপদেষ্টা করা হয়। মোসাদ থেকে চলে যাওয়ার পর আইসার ছিলেন বিরক্ত। যখন তিনি শুনলেন অমিত মরক্কো সরকারকে নিয়মনীতি ভেঙে সহযোগিতা করতে যাচ্ছে, তখন তিনি আর সুস্থির থাকতে পারলেন না। সোজা অমিতের অফিসে গিয়ে তার ঘাড়টা ধরেন আর কি। অমিতের নেতৃত্বাধীন মোসাদ মরক্কোর রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠতম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। আইসারের কার্যকালেই মরক্কোর সঙ্গে মোসাদের সম্পর্ক ঘনিষ্ঠতর হতে শুরু করে। মরক্কোর সঙ্গে মোসাদের ইয়াকুব কারুস ও রাফি এইটান প্রথম যোগাযোগ স্থাপন করেন। ১৯৬৩ সালের শীতকালে আইসার এইটানকে একটা বড় ধরনের সিদ্ধান্তের কথা অত্যন্ত গোপনীয় রাখার শর্তে প্রকাশ করেছিলেন। কথাটা হলো, মরক্কোর বাদশাহ হাসান II-এর আশঙ্কা মিশরের প্রেসিডেন্ট নাসের তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। হত্যা ষড়যন্ত্রের নেপথ্যের কারণ হলো বাদশাহ হাসান পাশ্চাত্য ঘেঁষা হয়ে উঠছেন। এখন বাদশাহ হাসান চাইছেন তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব মোসাদ নিক। এই গল্প কাহিনী বা তথ্য অভাবনীয় বা অসম্ভব মনে হতে পারে। একটি আরব দেশের বাদশাহ আজ ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সাহায্য নিতে চাইছেন। সবসময় বাস্তববাদী হিসেবে খ্যাত রাফি এইটান এবং ডেভিড সমরান নামের আরেক গোয়েন্দা গোপনে মরক্কোর রাজধানী রাবাত সফর করেন। তারা ভুয়া পাসপোর্টে সেখানে যান। একটা গোপন দরজা দিয়ে তাদের বাদশাহর প্রাসাদে ঢোকানো হয়। সেখানে তারা মরক্কোর ভয়ানক জেনারেল ওউফকিভের সঙ্গে সাক্ষাৎ করেন। ওউফকির মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাবতীয় নিষ্ঠুরতার জন্য সুপরিচিত। বাদশাহের বিরুদ্ধে গেলে ওউফকির তাকে বাঁচিয়ে রাখেন না। দলে দলে বিরোধী দলীয় লোক গায়েব হয়ে যাচ্ছে, বুঝতে বাকি থাকে না এর পেছনে রয়েছে ওউফকির। গোয়েন্দা বিষয়ক পরামর্শের ক্ষেত্রে বাদশাহ হাসান এই জেনারেলের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। সেক্ষেত্রে ইসরায়েল ও মরক্কোর সঙ্গে কোনো চুক্তি সম্পাদনে তার অনুমোদন লাগবে। মোসাদের এইটানের সঙ্গে বৈঠককালে জেনারেল ওউফকির তার ডেপুটি কর্নেল ডলিমিকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এইটান ও ওউফকির একটা চুক্তিতে উপনীত হন। চুক্তিটি হলো, মোসাদ ও মরক্কোর গোয়েন্দা বিভাগ সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে এবং পরস্পরের দেশে স্থায়ী অফিস খুলবে। মোসাদ মরক্কোর গোয়েন্দাদের প্রশিক্ষণ দেবে এবং মরক্কো বিশ্বব্যাপী মোসাদ সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদান করবে। গোয়েন্দা তথ্যসমূহ দুই দেশ ভাগাভাগি করে নেয়ার স্বার্থে একটা বিশেষ সংগঠন প্রতিষ্ঠা করবে।
চুক্তিতে আরও বলা হয়, মরক্কোর বাদশার নিরাপত্তায় নিয়োজিতদের মোসাদ উচ্চতর প্রশিক্ষণ দেবে। বাদশাহ হাসানের উপস্থিতিতে এই চুক্তিপত্রে সিলমোহর করা হয় এবং এই টান বাদশাহকে কুর্নিশ শেষে তার হাতে চুম্বন করেন। আরব বিশ্বে মোসাদ এই প্রথম তার কোনো বন্ধু বা শরীরের সন্ধান পেল। এই চুক্তির 2 সপ্তাহের মধ্যে ওয়েফকির ইসরায়েল যান। জেনারেল ওয়েফকির বিদেশের সবচেয়ে দামি হোটেলে থাকেন, কিন্তু ইসরায়েলে গিয়ে তিনি এই টানের তেল আবিবে সন্নিহিত ক্ষুদ্র 3 রুমের ফ্ল্যাটে ওঠেন। জেনারেল ওয়েফকিরের খাওয়া দাওয়ার জন্য মোসাদের প্রবাদ প্রতিম বাবুর্চি ফিলিপকে পাওয়া যায়। ওয়েফকিরের এই আসা যাওয়ার মাধ্যমে 2 দেশের গোয়েন্দা সংস্থার সম্পর্ক বেশ ভালো হয়ে ওঠে। ঠিক এমনি সময় ওয়েফকির মোসাদ প্রধান মের অমিতের কাছে একটা স্পেশাল ফেভার চান। মরক্কোর বাদশার প্রধান শত্রু ছিলেন সে দেশেরই মেহেদি বেন বারকা। তিনি আবার বিরোধী দলেরও নেতা। বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে দেশ থেকে বহিষ্কার করা হলেও দেশে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ সমানে চলছিল। পলাতক অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মেহেদি তার জীবনের ওপর হুমকির কথা জানতেন এবং ওয়েফকির লোকজন তাকে যাতে ধরতে না পারে সেজন্য তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। ফলে তাকে ধরা খুব কঠিন হয়ে পড়ে। মোসাদ কি এখন তাকে ধরিয়ে দিতে সাহায্য করবে? মেরমিতের লোকজন এ কাজে সহায়তা করেছিলেন। মোসাদ মেহেদি বিন বারকাকে ধোঁকা দিয়ে সুইজারল্যান্ডে আসতে রাজি করেছিল। অবশ্য একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলে তাকে প্যারিসে নিয়ে আসা হয়। প্যারিসের বিখ্যাত লেফট ব্যাঙ্ক রেস্তোরাঁয় ঢুকতেই ফ্রান্সের 2 পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জানা যায় মরক্কোর মন্ত্রী ওয়েফকিরের পেরোলে ছিল ওই 2 পুলিশ অফিসার। বেন বারকাকে ওয়েফকিরের হাতে হস্তান্তর করা হলে তিনি গুম হয়ে যান, কিন্তু একজন সাক্ষী বলেন যে তিনি দেখেছেন ওয়েফকির নিজে মেহেদি বেন বারকাকে ছুরি মেরে হত্যা করেছেন। মেইর অমিত নিজেই প্রধানমন্ত্রী এসকোলকে জানান যে লোকটিকে হত্যা করা হয়েছে। বেন বারকার গুম হওয়ার ঘটনায় ফ্রান্সে রাজনৈতিক গুজব গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট দ্য গল এই ঘটনায় খুবই ক্ষুব্ধ হন। যখন তিনি এই ঘটনায় মোসাদের সংশ্লিষ্টতার খবর পান তখন তিনি আরও ক্রোধান্বিত হন। সাবেক মোসাদ প্রধান আইসার এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন। মোসাদ কি করে এই ধরনের ঘটনার সংশ্লিষ্ট হয়? তার জিজ্ঞাসা, মোসাদ কি করে এমন অনৈতিক ও ফৌজদারি অপরাধে নিজেদের যুক্ত করে এবং এর ফলশ্রুতিতে ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আজ খুবই খারাপ হতে চলেছে। আইসার প্রধানমন্ত্রী এসকোলের কাছে প্রশ্ন করেন এবং অবিলম্বে মেইর অমিতকে চাকরিচ্যুত করার কথা বলেন। প্রধানমন্ত্রী এসকোল দ্বিধান্বিত ছিলেন এবং বাধ্য হয়ে 2টি তদন্ত কমিটি গঠন করেন। 2টি কমিটি মেইর অমিতকে নির্দোষ বলে রায় দেয়। সাবেক মোসাদ প্রধান আইসার অতঃপর পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী ও মেইর অমিতের বিরুদ্ধে জনমত গঠনে নেমে পড়েন। তিনি সাংবাদিকদের সাহায্য কামনা করলেও কঠিন সামরিক সেন্সরশিপের কারণে এই ব্যাপারটি কোনো প্রচারণা পায় না। আইসার অমিতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকলেও বর্তমান মোসাদ প্রধান অমিত অপর একটি অভিযান নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছেন, আর এই অভিযানটি ইসরায়েলের প্রতিরক্ষার ক্ষেত্রে ছিল বিরাট চ্যালেঞ্জ। অমিতের এই নতুন প্রকল্পটি হল ইরাকের কুর্দিদের সঙ্গে গোপন আঁতাত তৈরি। 1965 সালের শেষার্ধে মেইর অমিত তার আত্মজীবনীতে লিখেছেন, আমাদের স্বপ্ন বাস্তব হতে চলেছে। অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহী নেতা মোল্লা মোস্তফা বারজানির তাঁবুতে ইসরায়েলি সরকারি প্রতিনিধি আস্তানা গাড়তে সক্ষম হয়েছে। মোসাদ কর্মকর্তাদের কুর্দিস্তানে অবস্থানকে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হলো। ইরাকের একটি প্রধান ফ্যাক্টর হলো কুর্দিরা। এই একগুঁয়ে সম্প্রদায়ের সঙ্গে এই প্রথমবারের মতো ইসরায়েলের একটা যোগসূত্র সৃষ্টি হলো। কুর্দিরা ইরাকি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কুর্দিরা ছাড়া ইরাকের আর 2টি ফ্যাক্টর হলো শিয়া ও সুন্নিরা। বারজানি নেতৃত্বাধীন কুর্দিরা ইরাকের অভ্যন্তরে ব্যাপক এলাকা নিয়ন্ত্রণ করে। মোসাদ যদি কুর্দি বিদ্রোহীদের মদত দিয়ে আরও শক্তিশালী করতে সমর্থ হয় তাহলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় ইরাককে ব্যতিব্যস্ত থাকতে হবে। ফলে ইরাকের শক্তি ক্ষয় হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হ্রাস পাবে। কুর্দিদের সঙ্গে এই আতাত ইসরায়েলের পক্ষে আশীর্বাদ হয়ে উঠবে। প্রথমে 3 জন মোসাদ গোয়েন্দা কুর্দিস্তানে 3 মাস অবস্থান করে। বারজানি তাদেরকে ইনার সার্কেলের অংশ করে নেন। বারজানি যেখানেই যেতেন তাদের সঙ্গে নিয়ে যেতেন। ফলে কুর্দিদের সব গোপন তথ্যাদি মোসাদের জানা হয়ে যায়। মোসাদ ও কুর্দিদের এই সম্পর্ক বেশ কবছর উষ্ণ ছিল। বারজানি ও কুর্দিদের সামরিক বাহিনীর প্রধান বেশ কয়েকবার ইসরায়েল সফর করেন। মেইর অমিত এবং সহকারীরা কুর্দিস্তান সফর করেন। ইসরায়েল কুর্দিদের প্রচুর অস্ত্র দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইস্যুতে কুর্দিদের স্বার্থ সংরক্ষণ করেছে। কুর্দিস্তান সফরকারী ইসরায়েলি গোয়েন্দাদের মধ্যে প্রথম সিনিয়র মোস্ট গোয়েন্দা হলেন বেনি জেবি। তার স্ত্রী গালিলা সন্তান প্রসবের লক্ষ্যে লন্ডনে অবস্থান করছিলেন। এই দম্পতির পুত্র সন্তান নাদাবের জন্মের সময় বেনি জেবি কুর্দিস্তানের পাহাড়ে পাহাড়ে বারজানির সঙ্গে সফর করছিলেন। এই সময় বেনি জেবির কাছে সাংকেতিক ভাষায় একটি টেলিগ্রাম পাঠান মোসাদ প্রধান মেইর অমিত। অমিতের কোড নাম রিমন।
টেলিগ্রামে বলা হয় মা ও সন্তানের স্বাস্থ্য খুবই ভালো রয়েছে। বেনিজিবির ছেলে হওয়ার সংবাদে বারজানি 4 খণ্ড পাথর নিয়ে তাতে নানা কথা লিখলেন। জেবিকে বললেন, আপনার ছেলের জন্য আমার এই উপহার। ছেলে বড় হয়ে যখন আমার দেশে আসতে চাইবে তাকে কেউ আটকাবে না। কুর্দিস্তানে সে জমিও পাবে। বেশ কয়েক বছর পর অমিতের মৃত্যুতে তাকে স্মরণ করে ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল ইজার ওয়েজম্যান বলেছেন, আমরা প্রায়শই তার বাড়িতে যেতাম, প্রায়শই আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করতাম। এরকম একদিন সকালে মেহরমি তাকে জিজ্ঞেস করলেন, মোসাদ প্রধান হিসেবে আমি আপনার জন্য কি করতে পারি? জেনারেল ওয়েজম্যান বললেন, মের, আমি একটা MiG-21 চাই। মেহরমি তাকে বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? পশ্চিমাদের কাছে পর্যন্ত এরকম যুদ্ধবিমান নেই। প্রকৃতপক্ষে MiG-21 ওই আমলের সবচেয়ে সফিস্টিকেটেড যুদ্ধবিমান। সোভিয়েত ইউনিয়ন কয়েকটি আরব দেশকে অবশ্য ওই যুদ্ধবিমান সরবরাহ করেছে। কিন্তু জেনারেল ওয়াইজম্যান নাসরবান্দা, অমিতের মাধ্যমে একটা মিগ তার চাই। মেহরমিত এরকম একটা বিমান সংগ্রহে অপারেশন অফিসার বেহাবিয়া ভারদিকে দায়িত্ব দিলেন। ভারদি ইতিপূর্বে সিরিয়া অথবা মিশর থেকে একটা MiG-21 গায়েবের চেষ্টা করেছেন। ভারদি 1 বছর পর অমিতকে জানালেন যে এ কাজে আমরা কয়েক মাস অতিবাহিত করেছি। মূল সমস্যা হলো এরকম একটি প্রত্যাশার কথা প্রকাশ করা কঠিন। ভারদি তার প্রত্যাশার কথা আরব দেশগুলোতে তার লোকজনের কাছে জানালেন। কয়েক সপ্তাহ পরে ইরানে নিযুক্ত ইসরায়েলের সামরিক অ্যাটাশে ইয়াকুব নিমরোদি এ সম্পর্কিত একটি প্রতিবেদন পাঠালেন মোসাদে। তার চিঠির ভাষ্যমতে ইউসুফ শেমেশ নামে এক ইরাকি ইহুদির দাবি তিনি এমন একজন ইরাকি পাইলটকে জানেন যে সে কাজটি করবে। অর্থাৎ ইরাক থেকে MiG-21 যুদ্ধবিমান উড়িয়ে সে ইসরায়েলে অবতরণ করাবে। ইউসুফ শেমেশা বিয়ে থা করেননি, স্মার্ট, পরকীয়া করে বেড়াচ্ছেন সমানে, আবার ভোজনবিলাসী। তার একটা মস্ত গুণ, স্বল্প সময়েই তিনি বন্ধু হয়ে যেতে পারেন যে কারো। এসব বন্ধুরা তাকে বিশ্বাসও করে। নিমরোদি শেমেশ সম্পর্কে মোসাদকে আরও জানালো যে তার পক্ষেই এ কাজ করা সম্ভব। তাছাড়া শেমেশ তার সঙ্গে গত 1 বছর ধরে কাজ করছেন। নিমরোদি শেমেশকে পরীক্ষা অবতীর্ণ করলেন। গুপ্তচর বৃত্তির কয়েকটি ছোটোখাটো কাজে শেমেশকে নিয়োগ দিলেন। শেমেশ অতিশয় বুদ্ধিমত্তার জন্য পরীক্ষায় পাশও করলেন। নিমরোদি অতঃপর তাকে MiG-21 বিমানে হাইজ্যাকের ব্যাপারে অগ্রসর হতে সবুজ সংকেত দিলেন। বাগদাদে শেমেশের একজন খ্রিস্টান রক্ষিতা ছিল। তার বোন ক্যামলে ইরাকি বিমান বাহিনীর পাইলট মুনির রেড কাফে বিয়ে করেছেন। মুনিরও খ্রিস্টান। শেমেশ জানতেন মুনির হতাশায় নিমজ্জিত। MiG-21 চালানোর ক্ষেত্রে মুনির খুব পারদর্শী হলেও তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। তদুপরি একটা সেকেলে MiG-71 বিমান দিয়ে কুর্দি এলাকায় হামলা চালাতে নির্দেশ দেওয়া হলো। তার মনে হলো এ তার পদোন্নতি এবং তার জন্য অমর্যাদাকর। সুপিরিয়র অফিসারদের সঙ্গে এ ব্যাপারে নালিশ করেও কোনো ফল হলো না। একটা পর্যায়ে সে বুঝতে পারল খ্রিস্টান হওয়ার কারণেই তার পদোন্নতি কখনো হবে না, অর্থাৎ সে স্কোয়াড্রন লিডার হতে পারবে না। উচ্চবিলাসী মুনির বুঝল এ অবস্থায় ইরাক বসবাসের কোনো মানে হয় না। শেমেশ প্রায় 1 বছর ধরে তরুণ পাইলট মুনিরের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকলেন। এক পর্যায়ে মুনিরকে এথেন্সে একটা শর্ট ট্রিপে যেতে রাজি করালেন। বাকপটু শেমেশ ইরাকি কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হলেন যে মুনিরের স্ত্রী দুরারোগ্য রোগে আক্রান্ত এবং পশ্চিমের কোনো দেশে তার চিকিৎসা জরুরি। মুনিরের স্ত্রী প্রথমে গ্রিসে যাবে। এক্ষেত্রে তার স্বামীকে সঙ্গে যেতে দিতে হবে, কেননা ওই পরিবারে মুনিরই একমাত্র ইংরেজি জানে। ইরাকি কর্তৃপক্ষ শর্তাধীনে মুনির ও তার স্ত্রীকে এথেন্সে যাওয়ার অনুমতি দিলেন। সেখানে তাদের সঙ্গে ইসরায়েলের এয়ারফোর্সের অফিসার কর্নেল লিরনের যোগাযোগ হলো। লিরনের জন্ম পোল্যান্ডে এবং হলোকাস্ট থেকে যাওয়া এই অফিসার ইসরায়েলি এয়ারফোর্সের ইন্টেলিজেন্সের প্রধান। মোসাদ তাকে নির্দেশ দিল মুনির রেডফার বিষয়টি দেখার জন্য। লিরন এবং মুনির সামনাসামনি বসে অনেকগুলো বৈঠক করলেন। লিরন পরিচয় গোপন করে নিজেকে একজন পুলিশ পাইলট হিসেবে পরিচয় দিলেন এবং কমিউনিস্ট বিরোধী সংস্থার কাজ করেন বলে জানালেন। মুনির লিরনকে তার সব দুঃখের কথা বললেন। প্রথমে তার পরিবার, ইরাকে তার জীবন, সিনিয়রদের সঙ্গে বনিবনা না হওয়ার ঘটনা, কুর্দিস্তানে বোমা ফেলার কাজে তাকে ব্যবহার ইত্যাদি নিয়ে লিরনকে খুলে বললেন। কুর্দিস্তানে তার বোমা হামলায় নারী, শিশু, বৃদ্ধরা মারা যাচ্ছে বলে মুনির দুঃখ প্রকাশ করলেন। এসব নাদান মানুষকে বোমা মেরে হত্যার জন্যই কি তার জন্ম? লিরনের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে সিদ্ধান্ত হলো মুনির ইরাক ছাড়বেন। মোসাদের নির্দেশ মোতাবেক লিরন মুনিরকে গ্রিসের একটি ছোট দেশে দাওয়াত দিলেন। মোসাদ একটা সাংকেতিক নাম দিল, ইংরেজিতে যা ডায়মন্ড, বাংলায় হীরকখণ্ড। গ্রিসের দ্বীপের শান্ত সমাহিত পরিবেশে মুনির এবং লিরন আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেলেন। লিরন মুনিরকে একটা প্রশ্ন করলেন, যদি আপনি যুদ্ধবিমান নিয়ে ইরাক ত্যাগ করেন তার পরিণতি কি হবে? মুনির বললেন, তারা হয়তো আমাকে হত্যা করবে, এছাড়া কোনো দেশেই আমাকে আশ্রয় দিতে রাজি হবে না। এ সময় লিরন দুবাহু জড়িয়ে মুনিরকে বললেন, পৃথিবীতে একটা দেশই রয়েছে যে আপনাকে আশ্রয় দেবে। লিরন তার বন্ধুর কাছে স্বীকারও করলেন তিনি কোনো পুলিশ পাইলট নন, ইসরায়েলি পাইলট।
টেবিলে বেশ কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। লিরন ওই দিনের জন্য বিদায় নিলেন। পরদিন মুনির লিওনের প্রস্তাবে তার সম্মতির কথা জানালেন। তারা দুজন মুনিরের দেশত্যাগ তথা সপক্ষ ত্যাগ নিয়ে এবং মুনিরকে কত টাকা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করল। মেয়ের অমিত পরে বলেছেন, মুনির ভালো লোক, মুনির ইচ্ছা করলে টাকার অঙ্ক দ্বিগুণ করতে পারতেন, কিন্তু প্রথমবার প্রদত্ত প্রস্তাবেই মুনির রাজি হয়ে গেলেন। মুনিরকে প্রতিশ্রুতি দেয়া হলো তার পরিবার ইসরায়েলে গিয়ে তার সঙ্গে যোগদান করবে। গ্রিসের ওই দ্বীপ থেকে লিরন ও মুনির উড়ে গেল রোমে। শেমেশ এবং তার রক্ষিতা বাগদাদ থেকে সেখানে এলো। কয়েকদিন পর তারা ইসরায়েলের বিমান বাহিনীর গবেষণা কর্মকর্তা ইয়েহুদা পোরাটের সঙ্গে বৈঠক করলেন। পোরাট মুনিরকে পুরো ব্রিফিং দিলেন। পরবর্তীতে পোরাট এক সাক্ষাৎকারে বলেছেন, মুনির এক কথায় ভদ্র, খুবই বিবেচক, তাকে শ্রদ্ধা করা যায়। পোরাট আরও বলেন, মুনির সাহসী, বাচাল নয়। রোমে লিরন ও মুনির যোগাযোগের প্রক্রিয়া নিয়ে আলোচনা করলেন। উভয় সিদ্ধান্তে এলেন যে ইসরায়েলি রেডিও থেকে আরবি জনপ্রিয় গান বাজানো শুরু হলে মুনির বিমান নিয়ে তার যাত্রা শুরু করবে। এটাই তার সিগন্যাল। গানটি হলো মারহাবা মারহাবা। মুনির জানতেন না, তিনি যখন রোমে মোসাদের লোকদের সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় বৈঠক করে চলেছেন, তাকে মোসাদের শীর্ষ বসরা তখন পর্যবেক্ষণ করে চলেছেন। মোসাদ প্রধান মেইর অমিত বলেছেন, যে লোকটি পৃথিবীর সেরা যুদ্ধবিমানটি নিজ দেশ থেকে উড়িয়ে শত্রু দেশে নিয়ে আসবে, তাকে একবার চোখে দেখা তার জন্য জরুরি। অমিত বলেছেন, তিনি রোমে উড়ে যান এবং তার লোকের সঙ্গে মুনিরের বৈঠকের সময় তিনি পাশের টেবিলেই বসা ছিলেন। যা হোক, মুনিরকে আমার যোগ্য লোকই মনে হলো। আমি আমার অফিসারকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলাম। মেইর অমিত হেড অন নামক তার বইয়ে ক্যাফের ঘটনা বর্ণনা দিয়েছেন। তার ভাষায় ইহুদি প্রেমিক শেমেশ ওই দিন স্লিপার পরেছিলেন, কেননা তার পায়ে চোট লেগেছিল। তার ভাষায় শেমেশের বান্ধবী বা রক্ষিতা মোটাসোটা মহিলা এবং বিন্দুমাত্র সুন্দরী নন। আমি জানি না শেমেশ ওই মহিলার মধ্যে কি খুঁজে পেয়েছে। এদের সঙ্গে ছিলেন মুনির, বিশাল কাদের অধিকারী, যিনি খাটো এবং সিরিয়াস চেহারার এক মানুষ। এরা কেউ বুঝতে পারেননি যে তাদের পরীক্ষা করা হচ্ছে। লিরন ও মুনির এথেন্সে এসে তেল আবিবের প্লেন ধরবেন। মুনির তেল আবিবের প্লেনের বদলে কায়রোগামী প্লেনে উঠে বসেছিলেন। হতাশ লিরন ভাবলেন তাদের সব আশা ভরসা শেষ, কিন্তু কয়েক মিনিটের মধ্যে লিরনের পাশে এসে উপস্থিত হলো মুনির। কায়রোগামী প্লেনের যাত্রী গণনা করলে একজন অতিরিক্ত যাত্রীর সন্ধান মেলে। সেই যাত্রী মুনির। টিকিট চেক করা হলে দেখা গেল মুনিরের টিকিট তেল আবিবগামী। মুনির ইসরায়েলে মাত্র 24 ঘন্টা অবস্থান করেন। সেই সময় তাকে ব্যাপকভাবে ব্রিফ করা হয় এবং ইরাক থেকে কোন পথে বিমানটি আসবে তারও নির্দেশনা দেওয়া হয়। মোসাদ অফিসে তাকে একটি গোপন কোর্টে দেওয়া হয়। আরও কিছু কর্মসূচি শেষে তাকে জাফার ভালো রেস্তোরাঁয় খাওয়ানো হয়, যাতে মুনিরের মনে প্রত্যয় জাগে যে তিনি বাড়িতেই আছেন। মুনির পরিকল্পনা বদল করে এথেন্স হয়ে বাগদাদে ফিরে এলেন। এরপর শুরু হবে তার চূড়ান্ত পর্বের কার্যক্রম। মোসাদ প্রধান মেইর অমিত পরে বলেছেন, মুনিরের একটি ঘটনায় তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল। মুনির দেশ ত্যাগের কিছুদিন আগে তার বাড়ির আসবাবপত্র বিক্রির সিদ্ধান্ত নেন। যুদ্ধবিমানের একজন পাইলটের এহেন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ার কথা ভাবলে গা শিউরে না উঠে পারে না। ইরাকি গোয়েন্দা বাহিনী মুখাভারত যদি তার এসব মালামাল বিক্রির হেতু জানতে চায়, নির্ঘাত মুনির ধরা পড়বেন। মুনিরকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে তিনি যাবতীয় ষড়যন্ত্রের কথা বলে দেবেন। ব্যাস, কেল্লা ফতে। ঈশ্বরকে ধন্যবাদ যে মুখাভারত ওই বেচা বিক্রি নিয়ে কিছু জানতে পারেনি। গাধা ও কৃপণ মুনির সামান্য টাকার জন্য জীবনটাই খোয়াতে বসেছিল। এরপর আরেকটা সমস্যা দেখা দিল। পাইলট মুনিরের পরিবারকে কি করে ইরাকের বাইরে আনা যায়? প্রথমে লন্ডনে, পরে আমেরিকা। মুনিরের অনেকগুলো বোন ও ভগ্নিপতি। যুদ্ধবিমান ছিনতাইয়ের আগেই তাদেরকে ইরাক থেকে সরাতে হবে। পরিবারের কয়েকজন ইসরায়েলে চলে আসতে রাজি হলেও পাইলট মুনির কি সব হতে যাচ্ছে তার বিন্দু বিসর্গ তার স্ত্রীকে ভয় বলেননি। স্ত্রীকে শুধু একটা কথাই বলেছেন, তারা ইউরোপে যাবেন এবং সেখানে দীর্ঘদিন থাকবেন। তার স্ত্রী 2 সন্তানকে নিয়ে আমস্টারডামে এলে মোসাদের লোকজন তাদের প্যারিসে নিয়ে এলো। লিরন সেখানে তার সঙ্গে দেখা করলেও এরা যে মোসাদের লোক মিসেস মুনির তাকে ধারণা করতে পারেননি। লিরন পরে বলেছেন, মিসেস মুনিরকে ছোট ফ্ল্যাটে একটা ডাবল বেডের বিছানায় ব্যবস্থা করা হলো। লিরনের ভাষায়, আমরা তার ডাবল বেডে বসলাম। ওই দিন রাতেই পাইলট মুনিরের MiG-21 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েল অভিমুখে ইরাক থেকে ভেগে আসার কথা। লিরন বলেন, এক পর্যায়ে আমি যে ইসরায়েলি অফিসার সে কথা তাকে বললাম। তাকে আরও বললাম, আপনার স্বামী আগামীকাল ইসরায়েলে ল্যান্ড করবে এবং আমরা এক পর্যায়ে সেখানেই চলে যাব। লিরন বলেন, এ কথায় পাইলট মুনিরের স্ত্রী বেজায় কান্না জুড়ে দেন। সারা রাত চিৎকার করে এই মহিলা কাঁদছিলেন। মিসেস মুনির তার স্বামীকে রাষ্ট্রদ্রোহী প্রভৃতি বলে গালাগালি দিতে থাকেন। লিরন আবার সে কথা তার সিনিয়রদের জানিয়েও দেন। মিসেস মুনির আরও বলেন, তার স্বামী ইরাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার ভাইয়েরা যখনই পাবে মুনিরকে হত্যা করবে।
মিসেস মুনির এখনই ইরাকি দূতাবাসে যেতে চাইলেন এবং তার স্বামীর কুকীর্তির কথা তাদের জানাবেন বলে। পাইলট মুনিরের স্ত্রী এভাবেই সারা রাত কাঁদলেন। লিরন তাকে থামাতে ব্যর্থ হন। অবশেষে লিরন তাকে বললেন, স্বামীকে দেখতে চাইলে আমার সঙ্গে ইসরায়েল যেতে হবে। মিসেস মুনির বুঝলেন তার কাছে আর অন্য কোনো পথ নেই। অশ্রুভেজা চোখে মিসেস মুনির তার অসুস্থ সন্তানকে নিয়ে ইসরায়েলের প্লেনে উঠে গিয়ে বসলেন। 1966 সালের 17 জুলাই ইউরোপে মোসাদের অফিস একটি সাংকেতিক চিঠি পায় মুনিরের কাছ থেকে। মুনির তাতে লিখেছেন তিনি যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের পথে যাত্রার কাজ শুরু করেছেন। 14 আগস্ট মুনির যাত্রা শুরু করলেও বিমানের বৈদ্যুতিক সিস্টেমে গলদের কারণে তিনি ফিরে এসে রশিদ বিমান ঘাঁটিতে ল্যান্ড করেন। মোসাদ প্রধান অমিত পরে এক সাক্ষাৎকারে বলেছেন, মুনিরের বিমানের ত্রুটি বড় ধরনের ছিল না। মুনির ইচ্ছে করলে উড়ে আসতে পারতেন, কিন্তু মুনির কোনো ঝুঁকি না নিয়েই ঘাঁটিতে ফিরে যান। অমিত বলেন, এই ঘটনায় আমি কত যে পাকা চুল ছিঁড়েছি তার ইয়ত্তা নেই। আমার টেবিলটি পাকা চুলে ভরে গিয়েছিল। দুদিন পরে মুনির আবার যুদ্ধবিমানটি নিয়ে যাত্রা শুরু করলেন। তিনি নির্দেশিত পথেই উড়ে আসছিলেন। এক পর্যায়ে ইসরায়েলি রাডারে একটি বিদেশি বিমানের এগিয়ে আসার চিহ্ন উদ্ভাসিত হলো। বিমান বাহিনীর নতুন কমান্ডার জেনারেল মোর্ডেচাই সামান্য কয়েকজন পাইলটকে এই কাজের জন্য নিয়োগ দিয়েছিলেন। তাদের দায়িত্ব ছিল মুনিরের বিমানটিকে এসকর্ট করে নির্বিঘ্নে ঘাঁটিতে নিয়ে আসা। হট ওই ঘাঁটির সব কর্মকর্তা, কর্মচারী, পাইলট, স্কোয়াড্রনদের নির্দেশ দিয়েছিলেন, তোমাদের আজ কোনো কাজ নেই, ছুটি। তবে আমার মৌখিক নির্দেশ পেলে জীবন দিতে বললে তাই করতে হবে, এবং তোমরা সবাই তো আমার কণ্ঠস্বর চেনই। ইসরায়েলি ভূমিতে অনধিকার প্রবেশের অভিযোগে কতিপয় অতিমাত্রার হিংসুক প্রকৃতির পাইলট যাতে শত্রু বিমানটিকে গুলি করে ভূপাতিত না করে সে কারণে এই ব্যবস্থা। MiG-21 এখন ইসরায়েলের আকাশে। ইসরায়েলি বিমান বাহিনীর এক দক্ষ কর্মকর্তা রান পেকারকে মুনিরকে এসকর্ট করে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হলো। পেকার বিমান ঘাঁটির কন্ট্রোলকে জানালেন, আমাদের মেহমান গতি কমিয়ে আনছেন। মেহমান আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইঙ্গিত করেছেন যে তিনি ল্যান্ড করতে চাইছেন। তিনি তার বিমানের পাখাও কাত করে দেখিয়েছেন, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী বিমানের পাখা কাত করে দেখানোর অর্থ হলো তিনি শান্তি চান। সকাল 8টায় ইরাকি পাইলট মুনিরের বিমান ইসরায়েলের বিমান ঘাঁটিতে অবতরণ করল। 65 মিনিট সময় লেগেছে ইরাকের বাগদাদ থেকে ইসরায়েলের হারজর বিমান ঘাঁটিতে এসে পৌঁছাতে। 1967 সালের আগে কয়েকটি দেশের বিরুদ্ধে 6 দিনব্যাপী একক যুদ্ধে ইসরায়েল বড় ধরনের জয় পেয়েছিল, আর এই যুদ্ধের আগেই অনৈতিকভাবে ইসরায়েল একটি MiG-21 যুদ্ধবিমান করায়ত্ত করেছিল। দুটি মিরেজ যুদ্ধবিমান মিগটিকে এসকর্ট করে সীমান্ত ঘাঁটি থেকে উড়িয়ে এনেছিল। মোসাদ প্রধান মেইর অমিত এবং তার লোকজন এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। ওই সময় MiG-21 যুদ্ধবিমানকে সোভিয়েত অস্ত্রভাণ্ডারের ক্রাউন জুয়েল বলে অভিহিত করা হতো। পশ্চিমা শক্তিও MiG-21-এর ভয়ে সর্বদা কাঁপত। সেই মিগটি আজ ইসরায়েলের দখলে। ইরাকি পাইলট মুনির ইসরায়েলের ঘাঁটিতে নিরাপদ অবতরণের পরেও বিভ্রান্ত ও হতচকিত ছিলেন। মুনিরকে হারজোর ঘাঁটির কমান্ডারের বাসায় নেওয়া হয়। এখানে সিনিয়র অফিসাররা তার সম্মানে পার্টির আয়োজন করেন। মুনির পার্টির বহর দেখে বিস্মিত। প্রথমে তার মনে হয়েছিল অন্য কারো বিয়ের পার্টিতে ভুল করে তিনি ঢুকে পড়েছেন। মেইর অমিত বলেছেন, মুনির পার্টির এক কোণে জড়সড় ও শান্ত হয়ে বসেছিলেন। কিছুটা বিশ্রাম শেষে মুনিরকে জানানো হলো তার স্ত্রী ও শিশুরা বিমানে করে ইসরায়েলে আসছে। মুনিরকে একটা সাংবাদিক সম্মেলনে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক সম্মেলনে পাইলট মুনির ইরাকে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নিপীড়ন নির্যাতনের কথা বলেন। দেশ ও সপক্ষ ত্যাগের বর্ণনা দিয়ে মুনির তার ওপর অবিচারের কথা বলেন এবং কুর্দিদের উপর নির্বিচারে বোমাবর্ষণের প্রতিবাদ করেন। সাংবাদিক সম্মেলন শেষে মুনিরকে তেল আবিবে সন্নিহিত সমুদ্র তীরবর্তী হারজলিলায় নিয়ে যাওয়া হয়। এখানে তার পরিবার অবস্থান করছে। মোসাদ প্রধান মেইর অমিত লিখেছেন, পাইলট মুনিরকে স্বাভাবিক ও শান্ত করতে আমরা সব ধরনের পদক্ষেপ নেই। আমরা তাকে নানাভাবে উজ্জীবিত করি এবং বড় একটা সফল অভিযানের জন্য তাকে ধন্যবাদ জানাই। মেইর অমিত আরও লিখেছেন, আমরা যত ক্ষমতা রয়েছে তা ব্যবহারের মাধ্যমে মুনির ও তার পরিবারের কল্যাণ করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেই। কিন্তু আমার ভয় হচ্ছিল পরবর্তী অধ্যায় নিয়ে। এর কিছুদিনের মধ্যেই মুনিরের স্ত্রীর ভাই ইসরায়েলে আসেন। তার সঙ্গে ছিলেন সেই বিখ্যাত শেমেশ এবং তার বান্ধবী ক্যামিল্লে। মুনিরের স্ত্রীর ভাই ইরাকি সেনাবাহিনীর অফিসার। ওই অফিসারটি রাগে গজগজ করছিলেন। সামনাসামনি হতেই তিনি মুনিরের মাথায় ঘুষি মারেন। ওই অফিসার বলেন, তার বোন গুরুতর অসুস্থ বিদায় তাকে ইউরোপ নিয়ে যাওয়া হয়েছিল, আর আজ তিনি তাকে ইসরায়েলের মাটিতে দেখে বিস্মিত। ইরাকি অফিসার মুনিরকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে আক্রমণের এক পর্যায়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি তার বোন অর্থাৎ মুনিরের স্ত্রীকেও ভৎসনা করেন। সে কেন সব কিছু জেনেও তাদের জানালো না। মুনিরের স্ত্রী ভাইয়ের অভিযোগ অস্বীকার করেন। কয়েকদিন পর মুনিরের ওই আত্মীয় ইরাকি সামরিক অফিসার ইসরায়েল ত্যাগ করেন। জালিয়াতি করে ইরাক থেকে আনিত MiG-21 চালানোর জন্য প্রথম মনোনীত হন ড্যানি সাপিরা।
ড্যানিও ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট এবং তাকে সেরা টেস্ট পাইলট হিসেবে বিবেচনা করা হয়। মর্টি হট তাকে ডেকে বললেন, তুমি প্রথম পশ্চিমা পাইলট হিসেবে মিগটি নিয়ে আকাশে উড়বে। যত খুশি, যত ঘন্টা খুশি উড়তে থাকো এবং এর ভালো মন্দ দিকগুলো আমাদের জানাও। ড্যানি পরবর্তীতে বলেছেন, মুনির আমাকে প্লেনের কোথাও কোনো সুইচ তা দেখিয়ে দেন। সকল কমান্ড আরবি ও রুশ ভাষায় লেখা ছিল। যা হোক, 1 ঘন্টার মাথায় আমি মুনিরকে বললাম, এখন মিগটি চালাবো। একথা শুনে মুনির বিস্মিত হলেন। তিনি বললেন, এখনও তো আপনার কোর্স শেষ হয়নি। আমি তাকে বললাম, আমি একজন টেস্ট পাইলট। একথা শোনার পরও মুনিরকে খুব চিন্তাযুক্ত মনে হলো। তিনি ককপিটে আমার পাশে বসারও আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু তার প্রয়োজন নেই বলে আমি তাকে আশ্বস্ত করলাম। ইসরায়েলের বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জেনারেল ওয়েজম্যানকে মনে আছে? তিনিই প্রথম মিগ-21 ইসরায়েলের হস্তগত করার স্বপ্ন দেখেছিলেন। তিনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাইলট শাপিরা অতীতের সেই ঘটনা স্মরণ করে বললেন, জেনারেল ওয়েজম্যান আমার কাছে এসে আমাকে বাহবা দিলেন। তারপর বললেন, তুমি আবার কোনো চালাকি করো না, মিগটি নিয়ে আবার ফিরে এসো। শাপিরা আরও বলেছেন, বিমানটি চালিয়ে ফিরে আসার পর পাইলট মুনিরও আমাকে বাহবা দেন। তিনি আমাকে যখন জড়িয়ে ধরেন তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল। তিনি আরও বললেন, ইসরায়েলি বাহিনীতে আমার মতো পাইলট থাকলে আমরা আরবরা কিছুই করতে পারবো না। মিগ-21 ব্যাপকভাবে চালানো পরীক্ষার পর ইসরায়েলি বিশেষজ্ঞরা বুঝলেন কেন পশ্চিমারা এরকম একটি বিমান পাওয়ার জন্য ব্যগ্র। এর বিস্ময়কর বিশেষত্ব হলো এটি দ্রুতগতি সম্পন্ন, ওরে আংশিক উঁচু দিয়ে এবং ইসরায়েলি মিরেজ 2 ও ফরাসি যুদ্ধবিমানের চেয়ে ওজন 1 টন কম। মিগ-21 আকাশ উড়ানোর মাধ্যমে ইসরায়েল আবার বিশ্বের গণমাধ্যমে বিস্ফোরণ ঘটালো। মার্কিনিরা বিস্মিত। কয়েকদিন পরে মার্কিন একটি কারিগরি প্রতিনিধি দল বিমানটি পরীক্ষা এবং আকাশে উড্ডয়ন করে। মার্কিনীদের মিগের কাছে যাওয়ার আগে ইসরায়েল একটা শর্ত দেয়, আর তা হলো সোভিয়েত এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র সাম-2 এর কাগজপত্রের কপি আগে তাদেরকে মার্কিনীদের দিতে হবে। আমেরিকানরা অবশেষে রাজি হয়। মার্কিন পাইলট ইসরায়েলে আসেন, আতিপাতি করে পরীক্ষা করেন এবং সেটি চালিয়ে দেখেন। মিগ-21 গোপন রহস্য ও শক্তি উদ্ঘাটনের মাধ্যমে আরবদের বিরুদ্ধে 6 দিনের যুদ্ধে ইসরায়েল ব্যাপক সাফল্য লাভ করে। যুদ্ধ হয় 1967 সালের জুনে। মিগটি পাওয়া গিয়েছিল এর 10 মাস আগে, আর ওই যুদ্ধের প্রস্তুতি ও সফল পরিকল্পনার নেপথ্যে ছিল মিগ-21। উল্লেখ্য, কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েল আলোচ্য মিগের সাহায্যে মিশরের বিমান বাহিনীকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। বাকি 5টি দেশেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। মিগ-21 মাধ্যমে ব্যাপক জয়লাভের প্রেক্ষাপটে ইরাকি পাইলট মুনির ও তার পরিবারকে ইসরায়েল প্রভূত আর্থিক সাহায্য করেছিল। কিন্তু ইসরায়েলে আসার পর মুনিরের জীবন বিষাদময় ও দুর্বিষহ হয়ে উঠেছিল। মোসাদের একজন সিনিয়রের ভাষায়, একজন এজেন্টের জন্য দেশের বাইরে নতুন জীবন শুরু অলমোস্ট ইম্পসিবল। মুনির দিনে দিনে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন, ফলে তার পরিবারও ভোগান্তিতে পড়ে, আর পুরো পরিবারের কাঠামোই ভেঙে পড়ে। 3 বছর পরেও মুনির ইসরায়েলকে তার নিজ দেশ ভাবার চেষ্টা করে ব্যর্থ হয়। ডাকোটার বিমানে করে ইসরায়েলি তেল সিনাই পৌঁছে দেওয়ার কাজও তিনি নিয়েছিলেন। তার পরিবার ইরানি শরণার্থী হিসেবে তেল আবিবেই বসবাস করছিল। কিন্তু মুনিরের স্ত্রী নিষ্ঠাবর্তী ক্যাথলিক হিসেবে বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলেন। বলতে গেলে বিচ্ছিন্নভাবে বসবাস করতেন তিনি। ইসরায়েলে তিনি কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। পরবর্তীতে জাল পরিচয়ে তারা পশ্চিমা দেশে চলে যান। আত্মীয় স্বজনকে পর্যন্ত তাদের ঠিকানা দেওয়া হয়নি। যদিও তাদেরকে প্রভূত নিরাপত্তা দেওয়া হয়েছিল, তবুও তারা সবসময় ইরাকি গোয়েন্দা বাহিনী মুখ ভারতের ভয়ে তটস্থ থাকতেন। ঘটনার 22 বছর পর 1988 সালের আগস্টে নিজ বাড়িতেই আকস্মিক হার্ট অ্যাটাকে ইরাকি পাইলট মুনির মারা যান। স্বামীর মৃত্যুর পর মুনিরের স্ত্রী মেইর অমিতকে ফোন করেন। অমিত আর তখন মোসাদের প্রধান নন। মুনিরের স্ত্রী জানান, তার স্বামীর মৃত্যুর সময় তার এক ছেলে পাশে দাঁড়ানো ছিল। সকালবেলা তার স্বামী তাদের বাড়ির 3 তলা থেকে নামার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে মারা যান। মুনিরের মৃত্যুর পর মোসাদ এক শোকসভার আয়োজন করে। শোকসভায় সিনিয়র কর্মকর্তারা কেঁদে ফেলেন। লিরন বলেন, ইরাকি এক পাইলটের জন্য ইসরায়েলের মোসাদ বাহিনী আজ কাঁদছে। মিগ-21 অধিগত হওয়া ও 6 আরব দেশের বিরুদ্ধে ইসরায়েলের একক যুদ্ধ জয়লাভের পর মোসাদ প্রধান অমিত আরও উজ্জীবিত হয়ে নতুন এক অভিযানের পরিকল্পনা করেন। যুদ্ধবন্দী হিসেবে ব্যাপকভাবে পরিচিত লেবন অ্যাফেয়ার্সের আদলে তিনি ইসরায়েলের কয়েকজন বন্দীকে দেশে আনার পরিকল্পনা করেন। তরুণ লেবন 13 বছর ধরে যুদ্ধাপরাধী হিসেবে জেলে পড়ছিল। তার মুক্তি কিংবা ক্ষমাপ্রার্থীর কোনো আশাই ছিল না। আরব দেশের সঙ্গে যুদ্ধে ইসরায়েল ছিল মিশরের তুলনায় সুবিধাজনক অবস্থানে। ওই যুদ্ধে মিশরের 4338 জন মিশরীয় সৈন্য ইসরায়েলের হাতে বন্দী ছিল। 830 জন বেসামরিক মিশরীয় নাগরিকও বন্দী ছিল। ওদিকে মাত্র 11 জন ইসরায়েলি সৈন্য মিশরের হাতে বন্দী ছিল। এক্ষেত্রে অমিত 7 ফর্মুলায় তাদেরকে মুক্ত করার উদ্যোগ নিলে মিশর দৃঢ়তার সঙ্গে তার বিরোধিতা করে।
কিন্তু মেইর অমিত ছিলেন নাসরবান্দা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান অমিতের ভালো বন্ধু। তিনি অমিতকে বললেন মিশরীয়রা কখনোই তাদের মুক্তি দেবে না। প্রধানমন্ত্রী এসকোলেরও অনুরূপ অভিমত। অমিত প্রেসিডেন্ট নাসেরকে ব্যক্তিগতভাবে একটা চিঠি লিখলেন এবং বন্দীদের মুক্তি দাবি করলেন। অমিত সিরিয়ায় বন্দী ইসরায়েলি মোসাদের জন্য কাজ শুরু করলেন। লেবাননে বন্দী মিসেস সুলা কোহেনকে মুক্ত করতে তিনি সিরিয়ার সহযোগিতা চাইলেন। সুলার কোড নাম পার্ল। তিনি মোসাদের একজন প্রবাদ প্রতিম গোয়েন্দা। একজন সামান্য গৃহবধূ হওয়া সত্ত্বেও সিরিয়া ও লেবাননের বিখ্যাত নেতা ও ব্যক্তিদের সঙ্গে তার ব্যাপক যোগাযোগ ও সম্পর্ক ছিল। তিনি ইসরায়েলের একটা গোয়েন্দা চক্র সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন। তার বড় ধরনের একটা সাফল্য হলো সিরিয়া ও লেবাননের কয়েক হাজার ইহুদিকে তিনি চোরাগপ্ত পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। মেইর অমিত প্রেসিডেন্ট নাসেরের কাছে যে আবেদন করেছিলেন তা কাজে এসেছিল। সিরিয়া কিছুদিনের মাথায় অনুরূপ আবেদনে সাড়া দিলে অমিতের জয় হয়। লুবন ফর্মুলা প্রয়োগ করে অমিত লুটজা সুলা কোহেনকে ইসরায়েলে ফিরিয়ে আনতে সক্ষম হন। বিদেশে থাকা বন্দীদের নিজ দেশে ফিরিয়ে আনতে সাফল্য লাভ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং অবশ্যই বড় ধরনের অভিযান। এরই সাথে শেষ হলো মোসাদ বইয়ের 5 নম্বর ঘটনাটি। এরপরে থাকবে ইরাকে ফাঁসির মঞ্চে ইসরায়েলি গোয়েন্দা। ঘটনাটি খুব শীঘ্রই আপনাদের পড়ে শোনাবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।